আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 27 জুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বরাক উপত্যকা গ্রীষ্মের ছুটি 6 থেকে 31 জুলাই। ক্যাবিনেটে অনুমোদন পাচ্ছে শিলচর লঙ্কা রেলপথ। বৈঠকে সাংসদ কোনাদকে জানালেন রেলমন্ত্রী। শিলচর স্টেশনের সমস্যা সহ একাধিক দাবি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ রাজ্যসভার সাংসদ। কলকাতা আবুধাবি রুট থেকে মহার্ঘ শিলচর গুয়াহাটির উড়ান, যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, যুগ বুঝে কূপ বিমান মাশুলে। আগরতলা গুয়াহাটির 1 ঘন্টা 10 মিনিটের উড়ানে 1893 টাকা, সেখানে শিলচর গুয়াহাটির 50 মিনিটের উড়ানে 15,062 টাকা। রবিবার সচল হতে পারে লামডিং বদরপুর রেলপথ, ইঙ্গিত জিএমের। একতরফা বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে মুসলিম মহিলাদের। ঐতিহাসিক রায় তেলেঙ্গানা হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, স্ত্রীর হুলা করার অধিকার স্বামীর তালাক দেওয়ার অধিকারের সমান্তরাল। 22 বছর পর ভোটার তালিকা সংশোধনে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। এবং সর্বশেষ খবরটি হলো, আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছে ইরান। যুদ্ধবিরতির পর প্রথম প্রকাশ্যে বার্তা খামেইনির। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমির বিদ্যালয়সমূহের পরিদর্শক এক আদেশে শ্রীভূমি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মের ছুটি 6 থেকে 31 জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছেন। এতে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে শ্রীভূমি জেলা সহ বরাক উপত্যকার জেলাগুলির জন্য গ্রীষ্মের ছুটি 6 থেকে 31 জুলাই পর্যন্ত থাকবে। তবে ওই ক্যালেন্ডার অনুসারে গ্রীষ্মকালীন ছুটির বাকি 5 দিন অর্থাৎ 1 থেকে 5 জুলাই পর্যন্ত ছুটি আগামী 3 থেকে 7 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে আদেশে জানানো হয়েছে। অপরদিকে ক্যাবিনেটে অনুমোদন পাচ্ছে শিলচর লঙ্কা রেলপথ। বৈঠকে কোনাদকে জানালেন রেলমন্ত্রী। বরাক উপত্যকাবাসীর জন্য সুখবর, শিলচর লঙ্কা বিকল্প রেলপথ আগামী 6 মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন লাভ করবে। বৃহস্পতিবার নতুন দিল্লির রেলভবনে এক বৈঠকে রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থকে একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লঙ্কা থেকে শিলচর পর্যন্ত প্রস্তাবিত নতুন রেল লাইনের দ্রুত বাস্তবায়ন চেয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। একই সঙ্গে বরাক উপত্যকার রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্য সহ শিলচর স্টেশনের পিট লাইনের দুরবস্থা, খুঁজগুলোর সমস্যার কথাও তুলে ধরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেন কোনাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার রেলমন্ত্রীর সঙ্গে রীতিমতো বৈঠক করে একাধিক দাবিও পেশ করেন তিনি। সাংসদের দাবির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, শিলচর লঙ্কা প্রস্তাবিত নতুন রেল লাইনের বাস্তবায়নের বিষয়টি আগামী 3-4 মাসের মধ্যে ক্যাবিনেটের অনুমোদন পাবে। পাশাপাশি শিলচর থেকে দূরপাল্লার ট্রেনগুলোর পুরনো কোচ বদল করে নতুন কোচ লাগানো হবে শীঘ্রই। রেলমন্ত্রীর এমন আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ। এছাড়াও পাহাড়ের লাইনের দুরবস্থার কথাও রেলমন্ত্রীর কাছে তুলে ধরেন সাংসদ। এক্ষেত্রেও রেলমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সাংসদকে। সংবাদ মাধ্যমে একথা নিজেই জানিয়েছেন কোনাদ পুরকায়স্থ। পাহাড়ে ধস এবং রেল চলাচলে বিঘ্ন ঘটায় শিলচর লঙ্কা রেলপথ সময়ের দাবি, সেটা অনুধাবন করেই বিষয়টি রেলমন্ত্রীর সামনে তুলেছেন সাংসদ। আলোচনার পাশাপাশি এক পত্র সহযোগে সমস্যা তুলে ধরেন তিনি। এতে বলা হয়েছে, প্রস্তাবিত নতুন রেলপথের জরিপ সম্পন্ন হয়েছে এবং ডিপিআর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাংসদের কথায়, বর্তমানে বরাক উপত্যকা এবং 3টি রাজ্য যেমন মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার মূল ভূখণ্ড লামডিং থেকে একটি একক রেল লাইনের মাধ্যমে সংযুক্ত। বর্ষাকালে ভূমিধস এবং বিভিন্ন অংশের ট্র্যাক ডুবে যাওয়ার কারণে ঝুঁকিতে থাকে যোগাযোগ ব্যবস্থা, তাই বিকল্প রেল সংযোগ অত্যন্ত আবশ্যক। অপরদিকে কলকাতা আবুধাবি রুট থেকেও মহার্ঘ শিলচর গুয়াহাটির উড়ান। টানা 4 দিন সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা। না, এটা নতুন কোনো ঘটনা নয়। বর্ষার মরশুমে বরাক উপত্যকার এই দুর্গতি যেন আর শেষ হওয়ার নয়। এবারও সড়ক পথের পাশাপাশি রেলপথেও পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন গোটা বরাক উপত্যকা। আর ঠিক এই দুর্গতিময় পরিস্থিতিতেই রীতিমতো যুগ বুঝে কূপ মারার ভূমিকায় নেমে পড়েছে বিমান সংস্থাগুলো। সুযোগের ফায়দা নিয়ে ফাঁকতালে কাড়ি কাড়ি টাকা মুনাফা তুলতে শিলচর গুয়াহাটির মধ্যে চলাচল করা বিমানের মাসুল এক ঝটকায় এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে যে ওই মাসুলে একবারে আবুধাবি পৌঁছে যাওয়া যাবে।
আশ্চর্য ঠেকলেও ঘটনাটি ঠিক তাই। কলকাতা থেকে আবুধাবির গড় বিমান মাসুল যেখানে 10,000 টাকা থেকে 15,000 টাকা, সেখানে শিলচর গুয়াহাটির শুক্রবারের বিমান মাসুল কিনা 15,062 টাকা। হ্যাঁ, এটাই বাস্তব ঘটনা। শুধু কি তাই, কলকাতা থেকে আবুধাবির 9 ঘন্টা 45 মিনিটের দূরত্বের জন্য যেখানে গুনতে হয় গড় মাসুল 10 থেকে 15,000 টাকা, সেখানে কিনা শিলচর গুয়াহাটির মাত্র 50 মিনিটের দূরত্বের জন্য গুনতে হচ্ছে এখন 15,062 টাকা। হ্যাঁ, এতটাই মহার্ঘ এখন শিলচর থেকে গুয়াহাটি কিংবা গুয়াহাটি থেকে শিলচরের উড়ান। আসলে এমনিতেই শিলচর গুয়াহাটি রুটের বিমান মাসুল দেশের অন্যান্য রুট থেকে বেশি। তার উপর বর্তমানে সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা, ফলে জরুরি কাজে আমজনতাকে এই উপত্যকা থেকে রাজ্যের রাজধানী যাতায়াত করতে বর্তমান পরিস্থিতিতে একমাত্র ভরসা আকাশপথী। ফলে এই সুযোগ কাজে লাগাতে যুগ বুঝে কূপ মারো নীতিতে বাড়িয়ে দাও বিমান মাসুল। এক্ষেত্রে গুয়াহাটি যাতায়াতে বিমান মাসুল যাই হোক না কেন, বাধ্য হয়ে আমজনতাকে ওই মাসুল গুনতে তো হবেই। এতে তাদের পকেট গোচ্ছা গেলে যাক, এতেই যে হচ্ছে কেল্লাফতে। অর্থাৎ কাড়ি কাড়ি টাকা মুনাফা কামাই হচ্ছে বিমান সংস্থার। প্রশ্ন হচ্ছে কেন এই বৈপরীত্য? আগরতলা গুয়াহাটি রুট থেকে যেখানে শিলচর গুয়াহাটি রুটের দূরত্ব কম, সেখানে কেন এত টাকা বিমান মাসুল গুনতে হবে শিলচর গুয়াহাটির বিমান যাত্রীদের? সাধারণ সময় তো বটেই, বরাকের বর্তমান সংকটময় পরিস্থিতিতে কেন স্রেফ মুনাফা আদায়ে কোমর কষে নেমে পড়েছে বিমান সংস্থা? এ নিয়ে বরাক উপত্যকার জনপ্রতিনিধিরা আদৌ কিছু উদ্যোগ নেন কিনা, সেদিকেই তাকিয়ে বরাক উপত্যকার জনগণ। অপরদিকে রবিবার সচল হতে পারে লামডিং বদরপুর রেলপথ, ইঙ্গিত জিএম এর। লামডিং বদরপুর সেকশনের প্রকৃতির সঙ্গে লড়ছে এনএফরেল। এই আবহে বৃহস্পতিবার 10 বিধ্বস্ত জাটিঙ্গা লামপুর অংশে এসে কাজের তদারকি করলেন এনএফরেল এর জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। এদিন ডিআরএম সমীর লোহানি, সিনিয়র ডিসিএম অমিতাভ কুমার মিশ্র সহ একাধিক রেল আধিকারিককে সঙ্গে নিয়ে প্রায় 1.5 ঘন্টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জিএম। এনএফরেল এর সূত্র অনুযায়ী আগামী রবিবার খুলতে পারে লামডিং বদরপুর সেকশন। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক জানান, 10 বিধ্বস্ত অংশে ট্রেন চলাচলের জন্য এনএফরেল এর জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ডেডলাইন বেঁধে দিয়েছেন রবিবার পর্যন্ত। ফলে ম্যান পাওয়ার বাড়িয়ে আরো জোর গতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে পাহাড় লাইনের একাধিক স্টেশনে আটকে রয়েছে বহু পণ্যবাহী মালগাড়ি। নিউ হাফলং স্টেশনে রয়েছে 2টি মালগাড়ি, যার মধ্যে রয়েছে চাল সহ বিভিন্ন পণ্য সামগ্রী। রেল লাইন খুলে গেলে এই 2টি মালগাড়ি শালচাপড়ার উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে এদিন নিউ হাফলং স্টেশনে গিয়ে দেখা গেছে যে পাহাড়ের গুরুত্বপূর্ণ স্টেশনটি পুরো জনশূন্য। রেল কর্মচারী ছাড়া আর কেউ নেই। বন্ধ হয়ে আছে বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান। নিউ হাফলং স্টেশনে অনেক উপজাতি মহিলাদের এখন মাথায় হাত। রেল বন্ধ হওয়ার আগে তারা পোলাও সহ বিভিন্ন ফল ও অন্যান্য সামগ্রী বিক্রি করে সংসার চালাচ্ছিলেন, কিন্তু ট্রেন বন্ধ হওয়ার ফলে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এদিকে জিএম চেতন কুমার শ্রীবাস্তব তার সফরে এদিন মিডিয়াকে এড়িয়ে চলেছেন। প্রথমে বলা হয়েছিল জাটিঙ্গা লামপুর ভিজিট করার পর নিউ হাফলং স্টেশনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি, কিন্তু স্পট ভিজিট করে নিউ হাফলং এসেই সঙ্গে সঙ্গে গাড়িতে করে দুপুরের আহার সারতে হাফলং শহরে চলে যান জিএম শ্রীবাস্তব। হঠাৎ জিএম শ্রীবাস্তবের এমন নীরবতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জাটিঙ্গা লামপুর স্টেশন লাগোয়া 108.78 কিলোমিটার অংশে এই দোষের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার গাফিলতির মাসুল গুনতে হচ্ছে এনএফরেল কে। গত 4 দিন ধরে বন্ধ রয়েছে লামডিং বদরপুর সেকশন। যাত্রী দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে সোমবারের ঘটনার পর থেকে বিগত 3 দিন ধীর গতিতে কাজ হয়েছে বলে স্থানীয় গ্রামবাসী অভিযোগ করেছেন। কাজের গতি আসে বৃহস্পতিবার সকাল থেকে। বরাক সহ পার্শ্ববর্তী 3 রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন যে এদিন জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব স্পট ভিজিটের পর আশার বাণী শোনাবেন। কিন্তু সেই আশায় খুদ জল ঢেলে রাতে এলজি স্পেশাল ট্রেনে চেপে মালিগাঁও ফিরে যান জিএম শ্রীবাস্তব। অপরদিকে 22 বছর পর ভোটার তালিকা সংশোধনে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। দীর্ঘ 22 বছর পর দেশের ভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে এই উদ্যোগের মূল লক্ষ্য অবৈধ ভোটারদের, বিশেষত বিদেশি নাগরিকদের তালিকা থেকে বাদ দেওয়া এবং শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদেরই ভোটাধিকার নিশ্চিত করা।
জানা গেছে প্রথমে বিহার থেকে এই অভিযান শুরু হচ্ছে, ধাপে ধাপে অন্য রাজ্যেও এই কাজ চলবে। 2003 সালের পর প্রথম এত ব্যাপকভাবে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে কমিশন। সেই বছরের তালিকাকে মূল ভিত্তি হিসেবে ধরে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের কাজ করবেন বুথ স্তরের অফিসাররা। যাদের নাম 2003 সালের তালিকায় নেই তাদের জন্মস্থান ও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এর জন্য সংশ্লিষ্টদের একটি ফর্ম পূরণ করে সঙ্গে ভারতীয় নাগরিকত্বের ঘোষণাপত্র জমা দিতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে জন্মস্থান ও জন্ম তারিখের নথি হিসেবে জন্মের শংসাপত্র, পাসপোর্ট সহ নির্ধারিত 11টি নথির যে কোনো একটি জমা দেওয়া যাবে। 1987 সালের 1 জুলাইয়ের পরে যাদের জন্ম তাদের নিজের সঙ্গে মা বাবার নথিও প্রয়োজন হবে। আর 2004 সালের 2 ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে মা বাবা দুইজনের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র জমা দিতে হবে। ইতিমধ্যেই কমিশন এ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ভোটারদের সঙ্গে দেখা করে প্রমাণপত্র সংগ্রহের পর সেগুলি যাচাই করবেন ইলেকশন রেজিস্ট্রেশন অফিসাররা। সন্দেহজনক কোনো তথ্য থাকলে মাঠ পর্যায়ে অনুসন্ধানও করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য না হলে তার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবেন রেজিস্ট্রেশন অফিসার। এই পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিও বুথ স্তরের এজেন্টদের মাধ্যমে অংশ নিতে পারবে এবং প্রয়োজনে আপত্তি বা দাবি জানাতে পারবে। স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন। অপরদিকে একতরফা বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে মুসলিম মহিলাদের। ঐতিহাসিক রায় তেলেঙ্গানা হাইকোর্টের। মুসলিম মহিলাদের একতরফাভাবে বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে। এক্ষেত্রে স্বামীর অনুমতির তাদের প্রয়োজন নেই। তেলেঙ্গানা হাইকোর্ট এমনই ঐতিহাসিক রায় দিল। আদালত জানায়, ইসলামে পুরুষদের যেভাবে তালাক দেওয়ার অধিকার রয়েছে তেমনি মহিলার ক্ষেত্রেও রয়েছে খুলার অধিকার। খুলা হলো মুসলিম মহিলার একতরফাভাবে বিবাহ বিচ্ছেদের একটি স্বীকৃতি পদ্ধতি যা শরীয়তি আইনে বৈধ। এই ব্যবস্থার মাধ্যমে স্ত্রী তার স্বামীর সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করতে পারেন, এমনকি তাৎক্ষণিকভাবে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বি.আর. মধুসূদন রাওয়ের ডিভিশন বেঞ্চ জানায়, খুলা একটি বৈধ সংঘাতহীন বিচ্ছেদ পদ্ধতি। স্বামীর সম্মতি এখানে আবশ্যিক নয়। ঘটনার সূত্রপাত 2020 সালে যখন এক মুসলিম মহিলা তার স্বামীকে খুলা দেন এবং শরীয়ত কাউন্সিল সাদা-ই-হক সারাইয়ের মাধ্যমে খুলানামা প্রকাশ করেন। কিন্তু স্বামী সেই বিবাহ বিচ্ছেদ মানতে রাজি হননি এবং 2024 সালে বিষয়টি নিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হন। এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্পষ্ট জানায়, শরীয়ত কাউন্সিলের কোনো আইনি অধিকার নেই বিবাহ বিচ্ছেদে অনুমোদন দেওয়ার। তবে নারীর খুলার অধিকার ইসলামী আইনেই সুপ্রতিষ্ঠিত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, স্ত্রীর খুলা করার অধিকার স্বামীর তালাক দেওয়ার অধিকারের সমান্তরাল। স্বামী মোহর বা মোহরানা ফেরত পাওয়ার বিষয়ে আলোচনা করতে পারেন, তবে স্ত্রীকে জোর করে বিবাহ চালিয়ে যেতে বাধ্য করতে পারেন না। অপরদিকে আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছে ইরান। যুদ্ধবিরতির পর প্রথম প্রকাশ্যে বার্তা খামেইনির। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের দাবি করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে বলেন, আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছে ইরান। ইরান ইসরায়েল সংঘাত আপাতত শেষ, শান্তির পথে দুই দেশ। যুদ্ধবিরতির পর এই প্রথম প্রকাশ্যে বার্তা দিলেন খামেনি। গত মঙ্গলবার পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে, কিন্তু এ নিয়ে খামেনির কোনো বার্তা পাওয়া যায়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই তিনি কোথায় রয়েছেন তা নিয়ে বিভিন্ন জল্পনা বাঁধা বাঁধতে শুরু করেছিল। অবশেষে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার দুদিন পর এক্সের মাধ্যমে বিবৃতি দেন খামেনি। এই বিবৃতিতে ইসরায়েলকে ভ্রান্ত ইহুদিবাদী শাসন বলে উল্লেখ করেন খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য ইরানবাসীকে অভিনন্দন জানিয়ে এক্সে তিনি লিখেছেন, এত হইচই করে দাবি করার পরেও ইহুদি সরকার অর্থাৎ ইসরায়েল কার্যত ইসলামিক প্রজাতন্ত্রের হামলায় বিধ্বস্ত হয়ে গিয়েছে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার বিরুদ্ধেও জয়ের জন্য ইরানবাসীকে অভিনন্দন জানিয়েছেন খামেনি। তার দাবি, আমেরিকা বুঝতে পেরেছিল মার্কিন বাহিনী এই যুদ্ধে প্রবেশ না করলে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সেই কারণেই আমেরিকা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। আচমকা মধ্যরাতে ইরানের পর মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে খামেনি দাবি করেন, এই হামলায় ইরানের কোনো ক্ষতি হয়নি। ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে খামেনি বলেন, ইসরায়েলের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে।
ইরানের পাল্টা জবাবে ইসরায়েল মানসিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে পশ্চিমী শত্রুদের হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেছেন, ভবিষ্যতে ইরানের উপর হামলা হলে কড়া মূল্য চুকাতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।